প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল আলম ভূঁইয়া, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, দোলেশ্বর আব্দুল মান্নান আদর্শ মহাবিদ্যালয়, প্রধান পরীক্ষক, ঢাকা শিক্ষা বোর্ড। আজকে তোমাদেরকে অনলাইন ক্লাসে আমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণী ব্যাকরণ অংশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি আমরা গত ক্লাসে আলোচনা করেছি, তার অংশবিশেষ অর্থাৎ পরবর্তী ক্লাসে, আজকের ক্লাসে তোমাদেরকে সেই অংশেরই পরবর্তী বিষয়টুকু নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ব্যাকরণে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো সমাস। এটা তোমরা জানো, শব্দ গঠন প্রক্রিয়ার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো সমাস। বাংলা ভাষায় যতগুলো শব্দ তৈরি হয় তার মধ্যে সমাস প্রক্রিয়ার মধ্য দিয়ে যে শব্দগুলো তৈরি হয় তা আমাদের ভাষাকে সুন্দর, সাবলীল, গতিময় এবং আমাদের ভাষাকে এক অর্থে সমৃদ্ধ করে তোলে। গত ক্লাসে আমরা বলেছি সমাস কাকে বলে, সমাসের বৈশিষ্ট্য এবং সমাস নিয়ে আমাদের বাংলা ভাষায় সমাসের প্রয়োজনীয়তা, সমাস চেনার কিছু কৌশল, এগুলো নিয়ে গত ক্লাসে তোমাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করেছি। তারপর আমি বলেছিলাম যে সমাস প্রধানত 4 প্রকার। এটা এই জন্যে বলেছিলাম যে আমাদের অনেক ব্যাকরণবিদরা সমাসকে 4 ভাগে বিভক্ত করেছেন। কারণ কিছু কিছু সমাস আছে যে সমাসগুলো একই রকম অন্য সমাসের মতো। যেমন দ্বিগু সমাসকে অনেকেই কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত করতে চেয়েছেন। তো এইরকম কিছু কিছু ব্যাকরণবিদদের আমরা দেখেছি যে ওনাদের যে মত, সেই মত অনুসারে আমরা এগুলোর বিভাজন একটু ভিন্ন দেখি, কিন্তু তারপরও আমরা আমাদের পাঠ্যসূচির মধ্যে যে সমাজগুলো পাই, বিশেষ করে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সমাজগুলো চলে আসে বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশে, সেখানে সমস্ত পদগুলো বিশ্লেষণ করলে আমরা 6 ধরনের সমাজকে পেয়ে থাকি। এই জন্য আমি বলবো যে আমরা এই ক্লাসের মধ্যে তোমাদেরকে, আমি গত ক্লাসেও বলেছিলাম যে সমাস 6 প্রকার, আমরা 4 প্রকারে যাব। আমরা তোমাদেরকে বলবো যে সমাস 6 প্রকার, এবং এই 6 প্রকার সমাসই তোমরা শেখার জন্য তৈরি থাকবে। সমাস যেহেতু শব্দ গঠনের একটি কৌশল, একটি প্রক্রিয়া, সেই কারণে এই 6 প্রকার সমাসকেই কিন্তু তোমাদের আয়ত্তের মধ্যে নিতে হবে, এবং এই 6 প্রকার সমাসকেই তোমাদের বুঝে নিতে হবে যে কার বৈশিষ্ট্য কীরকম এবং কোন উপাদানে কোন সমাসগুলো তৈরি হচ্ছে এবং কিভাবে সমাসগুলোকে আমরা ভাষায় ব্যবহার করতে পারি, বা যেগুলো ব্যবহৃত হয়ে আসছে সমাস, সেগুলোকে আমরা চিনব কীভাবে এবং সেগুলোকে আমরা, তার বৈশিষ্ট্যগুলোকে আমরা কীভাবে নেব। এই বিষয়গুলো যদি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, আমি গত ক্লাসে বলেছিলাম যে সমাস 6 প্রকার: দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, অব্যয়ীভাব সমাস, বহুব্রীহি সমাস এবং তৎপুরুষ সমাস। আজকে এই 6 প্রকার সমাসের মধ্যে প্রথম দুটো সমাস নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব। তার মধ্যে আমরা প্রথমেই চলে আসছি দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব এই শব্দটির মানে যদি আমরা খুঁজি, এই যে দ্বন্দ্ব যেই শব্দটি আছে, এর কিন্তু 2 ধরনের অর্থ আমরা পেয়ে যাই। তার মধ্যে একটি হলো যে মিলনের দিক থেকে পাই, যে দ্বন্দ্বকে আমরা মিলন অর্থে ব্যবহার করতে পারি। আবার সরাসরি আক্ষরিক অর্থ যেটা চলে আসে সেটা হলো বিরোধ বা সংঘর্ষ। এই যে বিরোধ বা সংঘর্ষ দ্বন্দ্ব সমাস, কিন্তু তার
আগের যে পরোক্ষ অর্থটি আমি বললাম যে মিলন, এই অর্থেই কিন্তু আমরা দ্বন্দ্ব সমাসকে চিনব এবং আমরা শব্দ গঠনের ক্ষেত্রে এই দ্বন্দ্ব সমাসকে আমরা সেইভাবেই ব্যবহার করব। এখন দ্বন্দ্ব সমাসের সংজ্ঞার মধ্য দিয়ে যদি আমরা যাই, তাহলে আমরা পরিষ্কার বলতে পারব যে দ্বন্দ্ব সমাস হলো এমন একটি সমাস যে সমাসে পূর্বপদ এবং পরপদ নিয়ে যে সমাসটি তৈরি হবে, সেই সমাসে পূর্বপদ এবং পরপদ উভয়ের অর্থই সমানভাবে সমস্ত পদে প্রাধান্য পায়। এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাসের সংজ্ঞার ক্ষেত্রে। দ্বন্দ্ব সমাসে কিন্তু কাউকেই ছোট করা যাবে না, কাউকেই কম করে দেখার কোনো সুযোগ নেই। সে পূর্বপদেই বসুক আর পরপদেই বসুক। দ্বন্দ্ব সমাস চেনার সবচেয়ে সহজ কৌশল হলো যে এখানে পূর্বপদে যে সমস্যমান পদগুলো থাকে, এগুলো প্রত্যেকটি একটি সংযোজক অব্যয়ের মাধ্যমে সংযুক্ত হয়ে পরপদে যে মানে সমস্ত পদটি তৈরি করবে, সেখানে পূর্বপদের অর্থকে সে যতটা গুরুত্ব সহকারে প্রকাশ করবে এবং পরপদের অর্থকেও কিন্তু সে ততটা গুরুত্ব সহকারে প্রকাশ করবে। এখানে কোনো পদকে কম বা বেশি করার কোনো সুযোগ নেই। অর্থাৎ আমরা এক কথায় যদি দ্বন্দ্ব সমাসের সংজ্ঞায় চলে যাই, তাহলে আমাদেরকে বলতে হবে যে সমাসে পূর্বপদ এবং পরপদ একটি সংযোজক অব্যয় দিয়ে বসে যে সমস্ত পদটি তৈরি করবে, সেই সমস্ত পদের মধ্যে পূর্বপদ এবং পরপদের অর্থ সমানভাবে প্রাধান্য পায়। অর্থাৎ যে সমাসে সমস্যমান পদগুলো সংযোজক অব্যয় দিয়ে গঠিত হয়ে সমস্ত পদে পূর্বপদ ও পরপদের সমানভাবে অর্থ প্রকাশ করবে, সেটাই হলো দ্বন্দ্ব সমাস। এখন আমাদের বাংলা ব্যাকরণে অনেকগুলো দ্বন্দ্ব সমাসের বিষয়, অনেকগুলো বিষয় কিন্তু বাংলা ব্যাকরণে আমরা দ্বন্দ্ব সমাসে পেয়েছি। কিভাবে? বিশেষ করে শব্দের ক্ষেত্রে দ্বন্দ্ব সমাসে এতগুলো মানে বাংলা ভাষায় এত কিছু শব্দ আছে বা এত বেশি শব্দ আছে যে শব্দগুলো দ্বন্দ্ব সমাসে চমৎকারভাবে ব্যবহৃত হয় এবং এত সুন্দরভাবে ব্যবহৃত হয় যে সেগুলোকে আমরা বুঝতে পারি যে দ্বন্দ্ব সমাস মানে এই সমাসের মাধ্যমে গঠিত শব্দ আমাদের শব্দ সম্ভারকে বা শব্দের প্রবাহমানতাকে, গতিশীলতাকে কতটা বাংলা ভাষাকে প্রাঞ্জল করে সামনের দিকে এগিয়ে যায়। তো এখন দ্বন্দ্ব সমাসের যে আবার শ্রেণী বিভাগ, আমি যদি উদাহরণে বলি যে বাবা ও মা, বাবা মা, হাট ও বাজার, হাট বাজার, কাজ ও কর্ম, কাজকর্ম, এই সবগুলোই কিন্তু দ্বন্দ্ব সমাস এবং প্রত্যেকটার মাঝখানেই কিন্তু ও অথবা আর সংযোজক অব্যয় যুক্ত হয়ে কিন্তু সমস্ত পদটি তৈরি হয়েছে। এইখানে হাট ও বাজার, হাট বাজার, এখানে হাট হলো পূর্বপদ এবং বাজার হলো পরপদ, আর হাট বাজার হলো সমস্ত পদ। এখানে আমরা সংজ্ঞায় যেই কথাটি বলেছিলাম যে পূর্বপদ এবং পরপদ সংযোজক অব্যয় দিয়ে যুক্ত হয়ে সমস্ত পদ তৈরি করবে এবং সমস্ত পদে পূর্বপদ এবং পরপদের অর্থ সমানভাবে প্রাধান্য পাবে। তাহলে হাট ও বাজার, হাট বাজার, এই হাট হলো পূর্বপদ, বাজার হলো পরপদ, আর ও হলো সংযোজক অব্যয়। এর মাধ্যমে যে সমস্ত পদটি পেলাম আমরা, সেটা হলো হাট বাজার। এই হাট বাজার বলতে যে হাট যে অর্থে ব্যবহৃত হচ্ছে বা যে এই হাট বাজার শব্দের মধ্যে হাটকে আমরা যেভাবে পাচ্ছি, বাজারকেও কিন্তু আমরা সেই মানে সমানভাবে পাচ্ছি। কাউকে একটু কম পেলাম বা একটু বেশি পেলাম তা কিন্তু না। মা ও বাবা অথবা বাবা ও মা, বাবা মা, এই ক্ষেত্রেও কিন্তু একই বিষয় আমরা পেয়ে গেলাম যে পূর্বপদ এবং পরপদ মানে সংযোজক অব্যয় দিয়ে যুক্ত হয়ে সমানভাবে কিন্তু সমস্ত পদে তাদের অর্থ দিয়ে।
মানে প্রকাশ করছে। তো আমরা এই কথাটি সুন্দরভাবে কিন্তু আমরা বুঝতে পারলাম যে দ্বন্দ্ব সমাস কাকে বলে এবং দ্বন্দ্ব সমাসের উদাহরণ। এখন বিভিন্ন ব্যাকরণবিদরা যারা বাংলা ভাষায় ব্যাকরণ নিয়ে কাজ করেছেন, বাংলা শব্দ গঠনের বিভিন্ন কলাকৌশল নিয়ে চিন্তা করেছেন, দেখেছেন, বর্ণনা করেছেন, উপলব্ধি করেছেন, ব্যাখ্যা করেছেন, ব্যাকরণ বই লিখেছেন, ওনাদের কাছে আমরা যে জিনিসটি পেয়েছি, কেউ কেউ দ্বন্দ্ব সমাসকে বিভিন্নভাবে ভাগ করেছেন। এর অর্থগত দিক থেকে, শব্দ প্রয়োগের দিক থেকে, এগুলোর বা বিশ্লেষণের দিক থেকে দ্বন্দ্ব সমাসকে অনেকগুলো অর্থে বিভক্ত করা হয়েছে। তা আমরা তার গুরুত্বপূর্ণ কিছু বিভাজন যদি আমরা দেখি, যেমন আমরা প্রথমেই দেখতে পাই মিলনার্থক দ্বন্দ্ব, অর্থাৎ যে দ্বন্দ্ব সমাসে মানে একটা মিল বোঝায়, পূর্বপদ এবং পরপদ সংযোজক অব্যয় দিয়ে গঠিত হওয়ার পরে যে বিষয়টি আমরা পাই তাদের মধ্যে একটা মিল হয়, এবং সেই মিলটি কারণেই এটাকে মিলনার্থক বলা হয়। যেমন বাবা ও মা, বাবা মা, তারপরে নাচ ও গান, নাচ গান। এখানে এই যে বাবা ও মা, এটা মিলন অর্থে বোঝানো হয়েছে যে দুটো একই রকম, বা একই রকম মানে দুজনের মধ্যে একটা মিল আছে, সেই অর্থে এটাকে ব্যবহার করা হচ্ছে। আবার নাচ ও গান, নাচের সাথে গানের একটা সম্পর্ক আছে, এই কারণে নাচ ও গান, নাচ গান, বাবা ও মা, বাবা মা, অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু মিলনার্থ, অর্থাৎ একটির সাথে আরেকটির একটা মিল আছে, সেই কারণে একে মিলনার্থক দ্বন্দ্ব বলা হয়। তারপরে আরেকটা বলছি আমরা বিপরীতার্থক দ্বন্দ্ব, বা এটাকে বিরোধার্থক দ্বন্দ্ব বলা হয়। অর্থাৎ ওই মিলনার্থক দ্বন্দ্বের ঠিক উল্টোটা, মানে সম্পূর্ণ উল্টো আরেকটি দ্বন্দ্ব সমাসকে আমরা পাচ্ছি, সেটা হলো বিপরীতার্থক অথবা বিরোধার্থক দ্বন্দ্ব। সেটা কি? উঁচু ও নিচু, উঁচু নিচু, আসা ও যাওয়া, আসা যাওয়া। তার মানে উঁচু ও নিচু, এক জায়গায় উঁচু বোঝানো হচ্ছে, আরেক জায়গায় নিচু বোঝানো হচ্ছে। তার মানে হলো দুটো বিপরীত ধর্ম। তাহলে এটা হলো বিপরীতার্থক দ্বন্দ্ব অথবা বিরোধার্থক দ্বন্দ্ব। দুজনের মধ্যে বিরোধ আছে, অর্থাৎ বিপরীতমুখী দুটো মানুষের মধ্যে যেরকম বিরোধ থাকতে পারে, দুটো মানুষ আলাদা বিপরীতমুখী চিন্তার দিক থেকে, কাজের দিক থেকে, বৈশিষ্ট্যের দিক থেকে, ঠিক তেমনি কিন্তু এই যে এটাকেও আমরা সেইভাবে কিন্তু প্রকাশ করতে পারি। আসা যাওয়া, আসা এবং যাওয়া বিপরীতার্থ, যে আসলাম, কেউ আসলো আবার কেউ চলে গেল, দুটোই কিন্তু বিপরীতার্থ, এই জন্য এটাকে বিরোধার্থক বা বিপরীতার্থক দ্বন্দ্ব বলা হয়। আবার সমার্থক দ্বন্দ্ব বলা হয়, যে একই অর্থ প্রকাশ করছে। কোনো কোনো দ্বন্দ্ব সমাসে দেখা যায় যে একই রকম অর্থ প্রকাশ করছে। যেমন আমরা বলতে পারি কাজ ও কর্ম, কাজকর্ম, তারপরে জন ও মানব, জনমানব। কাজ ও কর্ম তার মানে যেটা কাজ সেটাই কর্ম, আর যেটা জন সেটাই মানব, মানে একই অর্থকে প্রকাশ করছে। সেই কারণে এটা হচ্ছে জন, যে কাজ ও কর্ম, কাজকর্ম, জন ও মানব, জনমানব। আরেকটা হলো অলুক দ্বন্দ্ব। এই অলুক দ্বন্দ্বটি বলতে যে আমাকে বলতে হয় যে আমাদের বাংলা ব্যাকরণে বিভক্তি একটি বিষয় আছে, যা পদের পরে যুক্ত হয়ে তার পদের অর্থকে প্রভাবিত করে বা পরিবর্তন করে, বা পদের অর্থকে অন্যদিকে নিয়ে যায়, বিভক্তি। তো এই দ্বন্দ্ব সমাসের মধ্যে এরকম কিছু শব্দ গঠিত হয় যে শব্দগুলো অলুক দ্বন্দ্ব, এবং মানে এই অলুক দ্বন্দ্বের বৈশিষ্ট্য হলো সমসমান পদে পূর্বপদের সাথে যে বিভক্তিটি যুক্ত হয় সেটা সমস্ত পদে যে বিলুপ্ত হয় না, সেটা থেকে যায়। যেমন আমরা বলতে পারি দুধে ও ভাতে, দুধে ও ভাতে, দুধে ভাতে। এখানে দুধের সাথে যে বিভক্তি এবং ভাতের সাথে যে বিভক্তি, এটা কিন্তু সমস্ত পদে থেকেই যাচ্ছে। তারপরে বলতে পারি হাতে ও কলমে। এখানে হাতে পূর্বপদের সাথে এই বিভক্তি এবং কলমে পরপদের সাথে এই বিভক্তি, সমস্ত পদে যে হাতে কলমে হয়ে গেছে, বিভক্তি কিন্তু লোপ পায়নি। তারপরে আমরা বলতে পারি একশেষ দ্বন্দ্ব।
একশেষ দ্বন্দ্ব মানে একটি সমস্ত পদে এসে দেখা যাবে যে শেষ যে পদটি সমস্ত পদে তার অর্থটিকেই পুরো সমস্যমান পদের অর্থগুলোকে ধারণ করছে। এটা হলো একশেষ দ্বন্দ্বের বৈশিষ্ট্য। যেমন সে, তুমি ও আমি, এখানে তিনজন কিন্তু ইংরেজি ব্যাকরণ অনুসারে যেমন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এখানেও কিন্তু তাই। সে, তুমি ও আমি। সে থার্ড পার্সন, তুমি সেকেন্ড পার্সন, আমি ফার্স্ট পার্সন। এই তিনটাকে একত্র করে হয়ে গেছে কিন্তু আমরা। ওই যে আমি বলেছি যে পরপদের শেষ অংশটায় এসে এখানে যে সমস্ত পদটি তৈরি করবে সেই শেষ অংশের মধ্যেই প্রথম মানে সমস্যমান পদের অংশটুকু অর্থ প্রকাশিত হবে। এই আমরা বললেই কিন্তু আমি, তুমি, সে বা সে, তুমি, আমি সকল প্রকার হচ্ছে। এই জাতীয় সমাস হলো একশেষ দ্বন্দ্ব। তারপর বহুপদী দ্বন্দ্ব। আমাদের বাংলা ভাষায় অনেক শব্দ ব্যবহৃত হয় যেগুলো অনেকগুলো পদ নিয়ে আমাদের হয়, মানে শব্দ তৈরি হয়। বিশেষ করে তিনের অধিক পদ নিয়ে যদি কোনো শব্দ তৈরি হয় সেগুলোকে বলা হয় বহুপদী। এগুলো ব্যবহার করার ক্ষমতা থাকতে হবে, এগুলো সবাই ব্যবহার করতে পারে না। বহুপদী দ্বন্দ্ব সমাস মানে তিনের অধিক পদ দিয়ে যে সমাসটি তৈরি হয়। যেমন খাল, বিল, নদী, নালা। খাল, কমা, বিল, কমা, নদী ও নালা সমান সমান খাল, বিল, নদী, নালা। এই ক্ষেত্রে কিন্তু দেখো চারটি বিষয়কেই কিন্তু চারটি পদের অর্থকে কিন্তু এক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এইগুলো হলো বহুপদী দ্বন্দ্ব সমাস। এগুলো ব্যবহার করতে গেলে ব্যবহারের কৌশল জানতে হবে এবং সমৃদ্ধ শব্দ সম্ভারের অধিকারী হতে হবে। তারপরে বিশেষ্য পদে দ্বন্দ্ব সমাস হয়, যেগুলো বিশেষ্য সমস্যমান পদগুলোতে বিশেষ্য পদ থাকে। যেমন নদ ও নদী, নদ নদী, এখানে নদ এবং নদী দুটোই বিশেষ্য। আবার বিশেষণ পদের দ্বন্দ্ব সমাস হয়, যেমন সত্য ও মিথ্যা। সত্যটাও বিশেষণ, মিথ্যাটাও বিশেষণ। সত্য মিথ্যা, এটা কিন্তু বিশেষণ পদে আমরা পাচ্ছি দ্বন্দ্ব সমাস। তারপরে আমরা ক্রিয়াপদেরও দ্বন্দ্ব সমাস পাই, যেমন কাজ ও কর্ম, কাজকর্ম। কাজ ও ক্রিয়াপদ, কর্ম ও ক্রিয়াপদ, সেই কারণে কাজ ও কর্ম, কাজকর্ম, এটা হলো বিশেষণ পদের মানে দ্বন্দ্ব সমাস, ক্রিয়াপদের দ্বন্দ্ব সমাস। তারপরে আমরা সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস পাই, যেই দ্বন্দ্ব সমাসের মধ্যে শুধু সংখ্যা, সমস্যমান পদগুলোতে সংখ্যা থাকে। যেমন নয় ও ছয়, নয় ছয়, এখানে নয় সংখ্যা, ছয়ও সংখ্যা। তারপরে 19 ও 20, 19 20, 19ও সংখ্যা, 20ও সংখ্যা। তো এই ক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ, এবং সেটা হলো সংখ্যাবাচক দ্বন্দ্ব। তারপরে আরেকটা আছে নিপাতনের সিদ্ধ। এটা হলো যে প্রচলিত নিয়মের মধ্যে যে সমাসগুলো, সেগুলোর নামকরণ আমরা দিতে পারি, কিন্তু প্রত্যেকটি ব্যাকরণের প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা দেখেছি কিছু ব্যতিক্রম থাকে, যেগুলো প্রচলিত নিয়মের বাইরে তৈরি হয়, ওই নিয়মের মধ্যে এটা থাকে না। সেই কারণে এই জাতীয় দ্বন্দ্ব সমাসকে বলা হয় নিপাতনের সিদ্ধ দ্বন্দ্ব সমাস। যেমন অহপতি, অহরাত্রি। তো এই বিষয়গুলোকে আমরা যদি দেখি, এখানে আমরা মোটামুটি 11টি দ্বন্দ্ব সমাসের বিভাজনকে ভাগকে আমরা উপস্থাপন করলাম। এর মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ যে ভাগগুলো আছে সেগুলো তোমাদের মনে রাখতে হবে। এবং সমাস নির্ণয়ের ক্ষেত্রে যদি তুমি শুধু দ্বন্দ্ব সমাস না বলে, সেই যেমন মনে করো তুমি যদি বহুপদী দ্বন্দ্বের ক্ষেত্রে খাল, বিল, নদী, নালা, খাল, কমা, বিল, কমা, নদী ও নালা সমান সমান খাল, বিল, নদী, নালা বলে যদি তুমি বলো, দ্বন্দ্ব না বলে শুধু বহুপদী দ্বন্দ্ব করতে পারো, তাহলে এই ক্ষেত্রে তোমার উত্তরটি একেবারেই চলে। আমার মনে হয় দ্বন্দ্ব সমাসের শ্রেণী বিভাগ, দ্বন্দ্ব সমাসের সংজ্ঞা, বৈশিষ্ট্য
আমি যেটুকু তোমাদেরকে বলার চেষ্টা করেছি তোমরা বোঝার উপলব্ধি করো, তাহলে তোমরা মোটামুটিভাবে দ্বন্দ্ব সমাজ সম্পর্কে বুঝে নেবে। আজকে এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সমাসের এই ক্লাসটি শেষ করছি। সবাইকে ধন্যবাদ।